আমি 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 একটু জনাব পাটোয়ারি আপনার কাছে প্রশ্ন করতে চাই যে আপনারা বারবার নির্বাচনের তারিখ জানতে চাইলে আপনারা দাবি করছেন যে জুলাই আন্দোলনের স্পিরিটে নির্বাচন বড় বিষয় না। তবে বড় বিষয়টি তবে কি? আমি তো মনে করি যে গণতন্ত্রের ক্ষেত্রে নির্বাচন ছাড়া আর বড় বিষয় কি হতে পারে? এট দ্য এন্ড অফ দ্য ডে এই সরকার হচ্ছে অনির্বাচিত, এই সরকার জনগণের ম্যান্ডেট প্রাপ্ত সরকার না। নির্বাচনে আপনারা যদি মনে করেন জনগণ আপনাদের সাথে আছেন, আপনারা আসেন, নির্বাচনে আসেন, 290-80 সিট পান, আপনারা নির্বাচনেই নিজেদেরকে ট্রাই করেন। আপনারা কেন অনির্বাচিত অবস্থাতেই এতগুলি সংস্কারের পক্ষে কথা বলতেছেন যে এটা জুলাই আগস্ট স্পিরিটের সাথে এটা যাইতেছে না? আপনারা ভোট নিয়ে আসেন, তাহলে তো আর সব দিক দিয়ে সব ঠিকঠাক হয়। এই কথা যখন বলতেছি, আমি পাশাপাশি আরো দুই একটা জিনিস আমি জানা রাখি, বলে রাখি যে বর্তমানে আমরা দেখতে পাচ্ছি আওয়ামী লীগের যে বয়ান ছিল যে মুক্তিযোদ্ধাদের অপমান করা, মুক্তিযোদ্ধাদের নাম ঠিক করে দেওয়া ছাড়া তাদের দল ছাড়ার কোনো উপায় নাই, আমরা কিন্তু এর লক্ষণও সম্পূর্ণ দেখতে পাচ্ছি। আপনাদের অবস্থানে রাজনৈতিকভাবে এটা কি? আপনি যে পার্টি করতেন এবি পার্টি, সেই এবি পার্টির একজন যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ এক বক্তব্যে বলেছেন 16 ডিসেম্বরকে তিনি বিজয় দিবস মানেন না। মানে এই পুরাটা লক্ষণ, মুক্তিযোদ্ধাদের অপমান করা, বিজয় দিবস না মানা, এই প্রত্যেকটা জিনিসই কিন্তু আওয়ামী নেগেটিভ রে, আওয়ামী বয়ানরেই প্রতিষ্ঠিত করে যে আপনারা যখন থাকবেন তখন আপনাদের অবস্থানটা যাবে হচ্ছে মুক্তিযুদ্ধের বিপক্ষে। আপনার মন্তব্য একটু শুনবো, আমি একটু থামি। প্রথমে আমি বলি যে ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল আমাকে একটি পরামর্শ দিয়েছেন। আমি বিনয়ের সুরে বলছি আপনার পরামর্শ নিব না আমি, কারণ আপনার যে পরামর্শ এটা হয়তো আপনার দলীয় কর্মীদেরকে দিলে আপনি অনেক লাভবান হবেন, এবং সেখান থেকে বেসিক্যালি আপনাদের জেনারেশনের সাথে আমাদের দৃষ্টিভঙ্গি নিয়ে দৃষ্টিভঙ্গিগত একটি পরিবর্তন ঘটেছে। যে পরিবর্তনের কারণে আপনারা আমাদের ভাষাগুলো বুঝতে পারছেন না, আমরা আপনাদের সেই ওল্ড ভাষাগুলো বুঝতে পারছি না। আর সেকেন্ড যে বিষয়টা বলেছিলেন যে আমরা বলি যে আপনারা গভীর সংকটের দিকে যখন আমরা দেশটা যাচ্ছিল তখন কিন্তু এই রক্তের উপরে দাঁড়িয়ে একটি সরকার গঠন হয়েছিল, এবং 2000 শহীদ এবং 50,000 মানুষের যারা অঙ্গহানি হয়েছিল, আমি তাদের শ্রদ্ধা নিবেদন বলতে চাই এই মানুষগুলো যে রক্ত দিয়েছে, অঙ্গহানি হয়েছে, তার বিচারটা আপনি কখন করবেন? বিচার প্রক্রিয়া নিয়ে বিএনপির থেকে কোনো কোশ্চেন আসে নাই। জনগণের কাছে তো এটা প্রশ্ন, যে বুকের সন্তানটা হারিয়েছে, যে ভাই হারিয়েছে, যে বোন হারিয়েছে, এগুলো কথা শুনলে মনে হয় এগুলো অনেক দুঃখজনক কাহিনী, কিন্তু দুঃখজনক কাহিনী না, এগুলো সত্য। যে গতকালকেও আমরা শহীদ মিনারে একজনের জানাজা দিয়ে এসেছি, আরাফাতের যে মাদ্রাসা ছাত্র, যে ছোট্ট বয়সে 11 বছর বয়সে হলো শহীদ হয়েছে। তো এই সব পরিস্থিতিতে আমরা যদি বলি যদি আওয়ামী লীগের যে যারা ডিরেক্টলি খুনের সাথে ইনভলভমেন্ট ছিল তাদের যদি আপনারা বিচার প্রক্রিয়ার মধ্যে নিয়ে না আসেন, তাহলে সেই আওয়ামী লীগরা, আপনাদের ধারণা যে বিচার প্রক্রিয়ার মধ্যে বিএনপি আসলে বিচার প্রক্রিয়ার মধ্যে ওদের নিবে না? বিচার প্রক্রিয়ার মধ্যে যদি বিএনপি আসে, বিএনপি তো আওয়ামী লীগের সাথে সেই জায়গাটায় তাদের কানেকশনটা বিল্ড আপ করতে চাচ্ছে, কারণ ওল্ড সিস্টেমের সাথে তাদের সেই কারণ আমি আর বিচার প্রক্রিয়া আপনি কেমনে করবেন? একটা ট্রাইব্যুনাল গঠিত হয়েছে, সেটাই আমি বলছি। আপনারা সরকারের থাইকে এটা করতে হবে, এটা কেমন কথা? দেখুন, আমরা জাতীয় নাগরিক কমিটি কিন্তু সরকার নয়, সরকারটা কিন্তু অংশগ্রহণ বিএনপির রয়েছে, সবগুলো মানুষের অংশগ্রহণ রয়েছে, এটা আপনারা সরকার, সকলেরই সরকার। এই সরকার বিচার প্রক্রিয়ার মধ্য দিয়েই যদি সরকার, আমি মনে করি এটা আমার সরকার, ও আমার ম্যান্ডেট নেন নাই। যে আপনি মনে করতে না পারেন হয়তো, বা আপনি জুলাই গণ অভ্যুত্থানের সেই স্পিরিটকে ধারণ না করতে পারেন না। জুলাই স্পিরিটের গণ অভ্যুত্থানের স্পিরিট ধারণ করে নাসিরুদ্দিন পাটোয়ারি, আমার কথা শুনেন, আপনারা এরকম ট্যাগিং করেন না। জুলাই স্পিরিটের জুলাই একদম স্পিরিটটা ধারণ করেই আমরা বলতে চাই যে আমরা একটা গণতান্ত্রিক সরকার চাই। আপনারা ক্ষমতা আসেন, বিএনপি কে বাইর করে দেন 100 বছরের জন্য, এটা আমরা চাই, কিন্তু ভোট নিয়ে আসেন। হ্যাঁ, সেটাই, আমরা ভোটে যাব, কিন্তু ভোটের মধ্যে সেই জায়গাতে আমরা আওয়ামী লীগের কোনো পুনর্বাসন দেখতে, আওয়ামী লীগের পুনর্বাসনের কথা করতে আসলো, আপনারা নির্বাচন করবেন, আওয়ামী লীগকে ইলেকশন করতে দিয়েন না, নিষিদ্ধ করে দেন। তাহলে আওয়ামী লীগ প্রশ্নে তাহলে বিএনপির অবস্থান ক্লিয়ার করুক, জাতি তার অবস্থান ক্লিয়ার করুক, সেই জায়গায় কিন্তু আপনারা ক্লিয়ার না হয়, মানে সরকারে বলেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দিতে, সরকারে বলেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দিতে, বিএনপি কি করবে? ভাই, এখানে হলো আইনজ্ঞ একজন ব্যক্তি রয়েছেন এবং আপনিও বেশ ভালো পড়াশোনা আছে, আপনি যদি ডিরেক্টলি, যেমন ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছিল উইদাউট এনি কমিশন, তার কোনো বিচার প্রক্রিয়ার মধ্যে কিন্তু সে আসে নাই, আপনি যদি আওয়ামী লীগকে এভাবে নিষিদ্ধ করেন উইদাউট এনি বিচার, তো সে কিন্তু কোনো কমিশন গঠন ছাড়া আপনি একটা দলকে নিষিদ্ধ করে দিলেন, করেন কমিশন গঠন, বিচার কমিশন গঠন করেন, সেই বিষয়গুলো তো আমরা দাবি তুলছি, কিন্তু এই দাবিগুলো তো আমরা জনগণের পক্ষের কাছে গিয়ে বুঝাচ্ছি, তুলছি। আমরা তো জনগণের কাছে এখনই যায় নির্বাচনী সভা করছি না, আমরা তো জনগণকে এখনই গিয়ে যায় প্রেসার দিচ্ছি না, ভোট চাই ভোট চাই ভোট চাই, আমরা তো এই কাজগুলো এখন করছি না। আমরা বলি ভোট, আপনারা জনগণের কাছে গিয়ে জিজ্ঞেস করেন জনগণ কি চায়, এই ঘরের মধ্যে বসে না দেখা জনগণের কাছে গিয়ে জিজ্ঞেস করেন। আমরা বিভিন্ন জায়গায় গিয়ে মাতবরি না করে ইয়ার থেকে জিজ্ঞেস করেন জনগণ কি চায়। আমি এটা পলিটিশিয়ানদের আমরা দেখতেছি, আপনারা বিভিন্ন জায়গায় সালিশ করতেছেন, বিচার করতেছেন, কে দিছে আপনাদের এইগুলি করতে করার কথা?
হ্যাঁ, সেটাই আসছে। আমরা জনগণের কাছে যাচ্ছি এবং জনগণের কথাগুলোই মানুষের সামনে তুলে ধরছি। যদি জনগণের কথাগুলো আমরা তুলে না ধরতাম তাহলে হয়তোবা আমরা আজকে পর্যন্ত ওই জায়গা থেকে বিএনপির মতন রুমে যায় ঘুমাইতাম। এবং যারা জুলাই গণ অভ্যুত্থানের সেই যে আকাঙ্ক্ষা বাস্তবায়নের যে কাজগুলো আমরা করছি এবং জনগণ যে ম্যান্ডেটটা নিয়ে এই সরকারটা গঠন হয়েছিল, দেখুন এই সরকারটা কিন্তু রক্তের উপরে দাঁড়িয়ে গঠন হয়েছিল। আপনারা 7-8-এর যে মইনুল সরকারের যে সে বিমরতি দেখে এখন যদি ভয় পাচ্ছে বিএনপি যে না কিছু যদি ঘটে যায়, অথবা যারা ওই এস্টাবলিশমেন্টের সাথে ইনভলভমেন্ট আছে না কিছু যদি ঘটে যায়। খালিদ ভাই, আপনিও 90-এর গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছিলেন, সেখানে ছাত্রদের একটি বড় ভূমিকা ছিল। সেই ভূমিকাটা কিন্তু দুটি দল চুরি করে নিয়ে গেছিল। সেই জনগণের যে ম্যান্ডেটটা ছিল সেটা কিন্তু আমরা আকাঙ্ক্ষা আকারে আজকেও পাইনি। 71-এর এই বিচার প্রক্রিয়া আজ পর্যন্ত আমরা এখনো বুঝে পাই না। জিহাদ হত্যার বিচার আমরা আজ পর্যন্ত বুঝে পাইনি। তাহলে আমরা সেই দাবিটি করছি যে নির্বাচন হবে। আপনার এই বক্তব্যগুলোর সাথে আমি একমত জনাব পাটোয়ারি, এই বক্তব্যগুলোর সাথে আপনি একমত। তাহলে আপনারা কি বিচার প্রক্রিয়াটা কি করতে চান? মানে বিচার কইরা তারপরে ইলেকশন দিবেন এরকম দাবি আপনাদের? না, সেটা আমরা বলছি বিচার প্রক্রিয়ার একটি ভিজিবল আমরা রূপ চাই। যারা শেখ হাসিনা আছে এবং তার গভর্নমেন্টে ডিরেক্টলি যারা খুনের সাথে ইনভলভমেন্ট ছিল, আমরা বিচার প্রক্রিয়ার একটি ভিজিবল কোনো কিছু দেখতে চাই। তারপরে হলো নির্বাচনের আলাপগুলো ঢুকুক। নির্বাচন এবং সংস্কার বা বিচার এটা কোনোটা তো বিরোধী নয়। যারা বিরোধী বানানোর চেষ্টা করছে আমরা মনে করতেছি তারা অন্যদিকে দেশকে ধাবিত করার চেষ্টা চালাচ্ছে। আপনারা পাটোয়ারি আপনার কথা শুনেন, আপনি বলতেছেন যে বিচার প্রক্রিয়া যদি আমরা না করি তাহলে এরপরে যারা ক্ষমতা আসবে তারা বিচারটা না হইতে পারে, সেই জন্য আমরা বিচার করে যেতে চাই। আপনি তো সরাসরি বলতেছেন যে বিএনপি আসলে আওয়ামী লীগের এই লোকজনের এই দুঃশাসনের ফেসিসদের হাসিনা আর এদের বিচার করবে না। আপনি কি এরকম মনে করতেছেন? না, বিচার প্রক্রিয়া যদি কোনো দল করে সেখানে ওই দলগুলো সাহসী বা ওই জায়গাটা উদ্যোগ নেবে না বলে মনে করি। কারণ আমরা গত 53 বছরে দেখেছি যে কোনো দলই যখন কোনো অপরাধ করেছে, অন্য দলই যে ভোটের মাধ্যমে ক্ষমতা এসেছে, পরবর্তীতে ওই বিচার প্রক্রিয়ার কোনো একটা নজির আমরা বাংলাদেশে দেখি নাই। এবং বিচার বিভাগের যে সংস্কার কমিশন হয়েছে, কাজল ভাই তো একটা কোর্টে সুপ্রিম কোর্টে রয়েছেন এবং সেখানে দেখতে পাচ্ছেন আজ পর্যন্ত সুপ্রিম কোর্টটাকে আপনারা আওয়ামী লীগ মুক্ত করতে পেরেছেন? বড় বড় কথা বললে আসলে মানুষের সামনে আপনি কি আপনাকে শুনতে পাচ্ছেন? আপনারা কি মানে কোর্ট আওয়ামী মুক্ত করতে হবে, এইটা কিরকম কথাবার্তা? আওয়ামী লীগ মুক্ত করার তো দরকার নাই। আওয়ামী লীগের মধ্যে থেকে যারা অন্যায় করছে, অপরাধ করছে, তাদেরকে শাস্তি দিতে পারবে কিনা সেটা হচ্ছে কথা। আপনারা আজকে জুলাই আগস্টে যে জায়গায় দাঁড়ায় আছেন, আপনি ব্যারিস্টার কাজলকে জিজ্ঞেস করেন গত 15 বছরে বিএনপি জামায়াতের বিরোধী দলের কত লোকের রক্তের উপর দাঁড়ায় আপনারা রক্তে দাঁড়াইছেন। গত 15 বছরে যারা গুম হয়েছিল, খুন হয়েছিল, একবারও কি তাদের পক্ষে দাঁড়িয়ে কখনো বিচার দাবি করা হয়েছিল? গুম কমিশনের রিপোর্টটা সামনে আসবে, যারা গুম এবং খুনের সাথে ইনভলভমেন্ট ছিল তাদেরও তো বিচারটা দাবি করা হয় না। যে বিএনপির কর্মীটা বিভিন্ন জায়গায় নিজের বুকটা পেতে দিয়েছিল সে তো আজকে বিচার পাচ্ছে না। যে বিএনপির এখনো পর্যন্ত হলো ভাই অথবা বোন যাদেরকে এখনো পাওয়া যায় না, যাদের রক্তের উপরে দাঁড়িয়ে আজকে বিএনপি কথা বলছে, তার জন্য তো বিচার চাচ্ছে না বিএনপি। এবং আমরা বিএনপি তো পাটোয়ারি আপনাকে ধন্যবাদ। আমি এই জায়গার মধ্যে এক লাইন শুনতে চাই কাজল ভাই, বিএনপি আসলে বিচার চায় না, বিএনপি রক্তের উপর দাঁড়ায় খালি ক্ষমতায় যেতে চায়। বিএনপি শুধু ক্ষমতার রাজনীতি করে এবং বিএনপির ক্ষমতা রাজনীতিতে বিএনপি সবাইরে ইনভলভ করতে চায়। আমি নাসিরউদ্দিন পাটোয়ারি এই বক্তব্যের সাথে একমত। আমি পাটোয়ারির সাথে আরেকটু কথা বলবো, আপনি যদি আপনারা করবেন সেটি হচ্ছে ভালো, জনাব নাসিরউদ্দিন পাটোয়ারিরা যেটি করার উদ্যোগ নেবেন সেটি হয়ে যাবে খারাপ। এইটা কি সাংঘাতিক ডাবল স্ট্যান্ডার্ড না কাজল ভাই? মানে আমার কাছে প্রথম কথা হচ্ছে আমার সমালোচক নাসিরের বেশ কয়েকটা বিষয় কিন্তু কমন, যেগুলো আমরা প্রত্যেকে প্রত্যাশা করি বাংলাদেশ কিভাবে চলবে আগামী দিনে। জি, আবার কিছু কিছু অভিযোগের ক্ষেত্রে এটাও যেমন সত্য, উনি যখন বিএনপির দিকে অঙ্গুলি নির্দেশন করে যখন বলবেন বিএনপি এই কাজ করবে, আবার যদি তিনি মনে করেন যে যারা আওয়ামী লীগের না সরাসরি খুনের সঙ্গে তাদেরকে নিয়ে আমার নতুন দল গঠন প্রক্রিয়ার সঙ্গে তাদেরকে সম্পৃক্ত করবেন, এটা আমার মনে হয় এক ধরনের দ্বিচারিতা। আমি প্রত্যাশা করব আগামী দিনে নেতা হিসেবে নাসির সাহেব এ থেকে আমি দূরে থাকবেন, কারণ নতুন প্রজন্মের নেতৃত্ব দেওয়ার জন্য তাদের অনেকগুলো একটা আমি বলতে ভুলে গেছিলাম। কাজল ভাই, বিএনপি যখন হরে ধরে সবসময় বলে যে শেখ হাসিনার সময় যারাই নির্বাচন করতেছে তারাই খারাপ, আপনারা তো শেখ হাসিনার পার্লামেন্টে গিয়ে বসছেন, এমনকি সংরক্ষিত মানে সংরক্ষিত ওইটাও নিছেন। আমরা যখন বিরোধিতা করতেছিলাম এটা কি ইলেকশন হইলো, আপনারা তখন 6 জনকে পার্লামেন্টে বসছেন। না দেখুন, এটা হচ্ছে তো একটা রাজনৈতিক দল, একটা কথা খেয়াল করতে হবে খালেদ সাহেব, যে দেখুন একটা রাজনৈতিক দলের যে কৌশল, রাজনীতির কৌশল, সেই কৌশলটা কিন্তু আপনি একটা কথায় মোটা দাগে কিন্তু তার বিশ্লেষণ করলে হবে না। কারণ পার্লামেন্টে যে সময় বিএনপি সেই পার্লামেন্টে গেছে সেটা একটা রাজনৈতিক সিদ্ধান্ত ছিল। এই সরকারের যে কোনো রকম জনপ্রিয়তা নেই এবং পার্লামেন্টে সরকারের বিরুদ্ধে বিরোধিতা করার জন্য বিএনপি সেই সময়
যৌক্তিক মনে করেছে। বিএনপি যে সময় মনে করেছে, বিএনপি তো একসময় স্থানীয় সরকার নির্বাচনও করেছে, সিটি কর্পোরেশন নির্বাচনও করেছে, কিন্তু পরবর্তীতে যখন এই সরকার বিগত হাসিনা সরকারের নির্বাচন এবং তাদের যখন বিন্দুমাত্র তাদের উপর আস্থা রাখতে পারেনি, তখন সমস্ত ধরনের নির্বাচন থেকে নিজেদেরকে গুটিয়ে নিয়েছে। আপনার কি মনে নেই 2018 সালে শেখ হাসিনার কথার উপর ভিত্তি করে ডক্টর কামালের নেতৃত্বে সমস্ত রাজনৈতিক দল অংশগ্রহণ করেনি? করেছে। সেগুলো হচ্ছে সরকার, এবং ইলেকশন খারাপ হয়েছে, আমরা বলেছি ইলেকশন খারাপ হয়েছে, তারপর বিএনপি কে পার্লামেন্টে গিয়ে বসে পড়ছে। আমি আপনাকে বলছি, এগুলো হচ্ছে একটা দলের অভ্যন্তরীণ রাজনৈতিক কৌশল। এই কৌশলের আমাদের জনগণের তো জানার অধিকার আছে কাজল ভাই, এই কৌশলটা আসলে কিসের লক্ষণ, তাই না? মানে কি আমি সরি টু সে খালেদ সাহেব, সবসময় আমরা জনগণকে সবসময় নিজেদের মতো করে নিয়ে সবসময় ব্যাখ্যা করি। আপনি যখন বলছেন তখন জনগণের দোহাই দিবেন, আমি যখন বিএনপির কথা বলবো জনগণের দোহাই দিব, নাসিরউদ্দিন পাটোয়ারি যখন বলবো তখন জনগণের ম্যান্ডেট কার দিকে সেটার নির্ধারণের একমাত্র পদ্ধতি হচ্ছে নির্বাচনের ব্যবস্থা। এই নির্বাচন ব্যবস্থা 1991 সালে হয়েছে, এই নির্বাচন ব্যবস্থা 1996 সালে হয়েছে, এই নির্বাচন ব্যবস্থা 2001 সালে হয়েছে। আমি 2008 সালের নির্বাচনটিকে কোন মানে অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন বলতে রাজি নই। বিএনপি হারলে নির্বাচন সুষ্ঠু হয় না তো? বিএনপি না খালেদ, আপনি খেয়াল করতে খালেদ, নির্বাচনের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ছাড়া 91 সালে নির্বাচন হয়েছে। তত্ত্বাবধায়ক ব্যবস্থা সংবিধানে আসার পরে 96 এবং 2001 নির্বাচন হয়েছে। তত্ত্বাবধায়ক সরকারের 90 দিনের মধ্যে নির্বাচন করার কথা। 1/11 পরবর্তীতে ফখরুদ্দিন মঈনুদ্দিনের সরকার 2008 সালে নির্বাচন করেছে। সুতরাং একটা অনিয়মতান্ত্রিক, অগণতান্ত্রিক সরকারের অধীনে নির্বাচিত তথাকথিত তত্ত্বাবধায়ক সেই নির্বাচনে গঠিত সরকারকে আমি কোনোভাবে গণতান্ত্রিক সরকার মনে করতে পারি না। আইনগতভাবে, সাংবিধানিকভাবে আপনি যদি আমাকে ডিবেট করতে বলেন, আমি এগুলো ব্যাপারে ঠিক আছে, আপনি এটা বলেন তো যে বিএনপি তো আসলে শেখ হাসিনার আমলে বিভিন্ন নির্বাচন অংশগ্রহণ করেছে। আমার মনে আছে 6টা সিটি কর্পোরেশন একসাথে নির্বাচন করলো, এর মধ্যে 5টা সিটি কর্পোরেশনে বিএনপি জিতলো। আসলে বিএনপি অংশগ্রহণ করলো হচ্ছে 2018 সালের নির্বাচনে। আপনি বলতেছেন যে তার যৌক্তিকভাবে ওই সময় মনে হয়েছিল, তো বিএনপির যুক্তি 14 সালে মনে হচ্ছে নির্বাচনে যাবো না, যায় নাই। 18 সালে মনে হচ্ছে যাবো, গেছে। 24 সালে মনে হচ্ছে যায় নাই, যাবো। তো ওরা কি করবে? নতুন রাজনৈতিক দলের কি করবে? আপনাদেরকে অনুসরণ করতে হবে কোনো জায়গা থেকে। না খালেদ, আপনি খেয়াল করে দেখেন, আপনি মনে হয় মূল জিনিসটা থেকে সরে যাচ্ছেন। দেখুন মূল ইস্যুটা কোথায়। মূল ইস্যুটা হচ্ছে ত্রয়োদশ সংশোধনের মাধ্যমে বাংলাদেশের সংবিধানের নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, যেটি বেগম খালেদা জিয়া প্রণয়ন করেছিলেন তৎকালীন জামাত, আওয়ামী লীগ সহ অন্যান্য রাজনৈতিক দলের আন্দোলনের পরিপ্রেক্ষিতে। রাইট। তার সুফল কিন্তু পরবর্তী নির্বাচন হয়েছে। সুতরাং জনগণের ভোটাধিকার নির্ভয়ে আমি জনগণের ভোট দেওয়ার যে বন্দোবস্ত সাংবিধানিক ভাবে আমাদের সংবিধানে ছিল, যেটি শেখ হাসিনা সরকার তার ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য পঞ্চদশ সংশোধনের মাধ্যমে এবং তার পূর্বে খায়রুল হকের রায়ের মাধ্যমে ত্রয়োদশ সংশোধনী নির্দলীয় তত্ত্বাবধায়ক ব্যবস্থা সংবিধান থেকে বিলুপ্ত করেছে। তারপর থেকে তো মূল সমস্যা শুরু হয়েছে। না, আপনি আরেকটু আগে থেকে ধরেন, মূল সমস্যা একটু আগে থেকে। বিএনপি তার প্রেসিডেন্টকে প্রধান উপদেষ্টা দায়িত্ব নিতে বাধ্য করছিল বা নেওয়া হয়েছিল। বিএনপি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ধ্বংস করছিল 2006-7 সালে। ওই তাদের চাওয়া প্রধান বিচারপতিকে সর্বশেষ অবসমাপ্ত প্রধান বিচারপতি বানায়া, ওইটাও তো বলতে হবে। 2-3টা জিনিস। এটা কিন্তু আপনার এক ধরনের ন্যারেটিভ। আপনি খেয়াল করে দেখেন, আপনি যদি কিছু মনে না করেন, বর্তমানে সংবিধানে আমাদের অনুচ্ছেদ 58 আপনি পাবেন না, পাবো না তো। আপনি দেখবেন 58 অনুচ্ছেদে কোনো কারণে সর্বশেষ প্রধান বিচারপতি না হলে আপিল বিভাগ থেকে সর্বশেষ অবসরপ্রাপ্ত বিচারপতি, তারপরে বিশিষ্ট জন, তারপরে কিন্তু সর্বশেষ স্তর ছিল রাষ্ট্রপতির দায়িত্ব। সেটি কিন্তু একটা সাংবিধানিক কাঠামোর মধ্যে ছিল। আমি কথা বলছি না যে তৎকালীন সময়ের সিদ্ধান্তটা সঠিক কিংবা বেঠিক ছিল, কিন্তু মূলত কিন্তু তৎকালীন রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণটা সেটিও কিন্তু আমাদের একটা সাংবিধানিক প্রক্রিয়া। আচ্ছা আপনি বলেন তো, বিএনপির বিরুদ্ধে অভিযোগ করা হয় বিচারপতিদের বয়স বাড়ানোর কারণে একজনকে সুবিধা দেওয়ার জন্য। বিএনপি যদি এতই খারাপ কাজ করে থাকে, তা আওয়ামী লীগটি এত বছর ক্ষমতা ছিল, সংবিধানকে কেটে ছিঁড়ে ফেলেছে, কেন তারা আবার বয়স বিচারপতি কেন কমালো না? আমার একটা জবাব দিতে দেন। ওয়ান ওয়ে অফ ন্যারেটিভ দিয়ে একটা পার্টিকুলার পলিটিক্যাল পার্টি। আমি আপনি জবাবটা দেই, আমি আবার আপনার কাছে আসবো, জবাবটা দিয়ে আসি। সেই সময়কার প্রধান বিচারপতি
বিচারকদের বয়স বাড়ানোর সুপারিশটা করেছিলেন, যে কয়জন বিচারকদেরকে সামনে রেখে বিচারপতি কে এম হাসান ছিলেন তাদের মধ্যে অন্যতম। বিচারপতি কে এম হাসানের বয়স কিন্তু বাড়ে নাই। বিচারপতি কে এম হাসান যেদিন অপশন নিয়েছেন তার পরের দিন এই বয়সটা বাড়ানো হয়েছে, যাতে তিনি সর্বশেষ আমি বলি শুনে, তার আগের দিন করলেই কিন্তু এই ঝামেলা হইতো না। এটা ইচ্ছা করে করা হয়েছে, অঙ্ক করে। আপনি বিচারপতিদের বয়স বৃদ্ধিটা কি শুধুমাত্র একটা পার্টিকুলার রাজনৈতিক ওই দিন করা হয়েছে তাই করে, ওই দিন করা হয়েছে তাই করে। তাই যদি হয়ে থাকে, বিচারপতি কে এম হাসান যেদিন অপশন নিয়েছেন তার পর দিন করা হয়েছে বিচারপতি বয়স। আমি একটা কাউন্টার আর্গুমেন্ট আপনাকে করে রাখি, তাই হতো, এটা যদি এতই যদি খারাপ বিধান হতো, আওয়ামী লীগ তারপরে এত বছর ক্ষমতায় থাকে, কাউন্টার আর্গুমেন্ট তো সেটাই। 66 বছর বয়স তো আমরা সবাই চাই, 66 বছর বয়স তো লাগবে, 65 থেকে 67। কিন্তু বিচারপতি কে এম হাসানের অপশন নেওয়ার পর দিন হবে না তো এটা। আপনি একটা কোইন্সিডেন্স কে, দিস ইজ নট কোইন্সিডেন্স, হি ওয়াজ দ্য চিফ জাস্টিস, দিস ইজ নট কোইন্সিডেন্স। আমি আপনাকে বলি খালেদ, যে কোনো ভাবেই হোক না কেন, কোন একটা সংবিধানের জন্য, কোন একটা মানুষের বেনিফিটের জন্য করা হয়ে থাকে, রাষ্ট্র ক্ষমতার পরিচালনার জন্য তারা যদি করে থাকে গ্রেটার ইন্টারেস্ট, আমি জাস্টিফাই করছি না। ঠিক আছে, আমার মনে হয় ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল আপনার বক্তব্য পরিষ্কার। কোন একটা ইনসিডেন্টকে, কোইন্সিডেন্সকে আপনার একটা দলের, রাজনৈতিক দলের বিরুদ্ধে ঢালাওভাবে প্রচারের যন্ত্র করার কোন সমিতি আমার মনে হয় ব্যারিস্টার কাজল আপনাকে অনেক ধন্যবাদ। আমি একটু জনাব নাসিরউদ্দিন পাটোয়ারি আপনার কাছে যেতে চাই। জনাব নাসিরউদ্দিন পাটোয়ারি, আমরা আপনার কাছে যাওয়ার আগে দর্শকদের কাছে আমরা একটা প্রশ্ন করেছিলাম, জুলাই আন্দোলনের নেতাদের উদ্যোগে কোনো কিংস পার্টি হচ্ছে না, সমন্বয়কদের এই